এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারো বিবেকে বাঁধেনি। এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাঁধছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি এদের। আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশ না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ের কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনে সে যদি তখন নিজের শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশেহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কে আটকায়। তাহমিনা বেগম দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, বাবা মা চাচা চাচিদের সম্মুখে তোমার এসব কথা বলতে একটুও লজ্জা করছে না তুর্য? নির্লজ্জ ছেলে একটা। তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘসিটি বেগমের ছেলে তো, তাই লাজ লজ্জা একটু ছোটবেলা থেকেই কম আমার। তাহমিনা বেগম ছেলেকে চোখ রাঙালেন, শাঁসিয়ে বললেন, একদম আজে বাজে কথা বলবে না বেয়াদব ছেলে। এত বছর বিদেশের মাটিতে থেকে লাল লজ্জা ছোট বড় সব জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ নাকি? তুর্য পাত্তা দিল না মায়ের কথায়। এগিয়ে গিয়ে সে পৃথার এক হাত চেপে ধরল নিজের হাত ধারা। স্বাভাবিক কণ্ঠেই বলল, রুমে চলো তো বউ, কতটা পথ জার্নি করে এসেছি, এখন তোমাকে নিয়ে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তুর্যের এহেন বেলাজ কথায় হতবাক হলেন উপস্থিত সবাই। তাহমিনা বেগম বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন ছেলের পানে, পরক্ষণেই নাক মুখ কুঁচকে বললেন, বেলাজ নির্লজ্জ ছেলে, এতক্ষণ কি বললাম তোমার কানে যায়নি? পিতা তোমার সাথে তোমার রুমে থাকবে না, ওর জন্য আমি অন্য রুমের ব্যবস্থা করছি, ও সেখানেই থাকবে। তুর্য তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি নির্লজ্জ হতে পারি মা, কিন্তু শরমহীন নই। তাই এখনো বউকে সবার সম্মুখে কোলে তুলে নিয়ে নিজের রুমে ঢুকে যাইনি। দয়া করে তুমিও আমাকে তেমন কিছু করতে উস্কে দিও না। তাহমিনা বেগম আর কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। এতক্ষণ ধরে তো কম বলেন না, তবুও তার বেলার ছেলেকে শোনাতে পারলেন না কিছুই। তার এক কথা বউয়ের আলাদা থাকবে না, এরপর আর কী বা বলার থাকতে পারে? তুর্যের হয়তো লাজ লজ্জা নাও থাকতে পারে, কিন্তু তার তো আছে। তারপরও এতক্ষণ কম যুদ্ধ চালালেন না তিনি। তাহমিনা বেগমের ভাবনার মধ্যেই তুর্যর ছোট ভাই তারেক এগিয়ে এলো ভাইয়ের পানে। এতক্ষণ সে দাঁড়িয়েছিল এখানেই, গোল গোল চোখে দেখছিল পরিস্থিতি, কিন্তু ভাইয়ের শেষ কথাটায় আর দাঁড়িয়ে থাকতে পারল না তারেক। এগিয়ে এসে দাঁড়ালো তুর্যের মুখোমুখি, মাথা চুলকে প্রশ্ন করল, নির্লজ্জ আর শরমহীন কি আলাদা ভাই? এই শব্দ দুটার মধ্যে পার্থক্য কি? তুর্য সরু দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে, ঠান্ডা কণ্ঠে বলল, নির্লজ্জ শব্দটা 4টা অক্ষর দ্বারা গঠিত এবং শব্দের শেষে যুক্তবর্ণের ব্যবহার রয়েছে। আর শরমহীন শব্দটা 5টা অক্ষর দ্বারা গঠিত এবং পুরো শব্দটাতে কোনো যুক্তবর্ণ নেই। ভাইয়ের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল তারেক। পৃথা থেকে বছরের খানেকের বড় হবে সে। এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে ছেলেটা, শ্রেণীতেও মেধাবী হিসেবে বেশ নামডাক আছে তার। কিন্তু এত পড়াশুনো এবং এত বইয়ের মধ্যেও নির্লজ্জ আর শরমহীন শব্দের এমন কোনো পার্থক্য কখনো খুঁজে পায়নি। ছেলেটা গভীর চিন্তায় নির্মগ্ন হলো। এতদিন তার পড়াশোনায় ভুল ছিল নাকি তার বিলেত পাশ করা ভাই ভুল বলছে? তুর্য এর মধ্যেই পৃথার হাত ধরে টান লাগালো, আবার বলল, রুমে চলো বউ। পৃথা হাঁসফাঁস করছে, লজ্জা লাগছে তার। তাহমিনা বেগম এত করে বললেন দুজনের আলাদা রুমে থাকার কথা, সেখানে কিভাবে সে ড্যাং ড্যাং করে তুর্যের রুমে গিয়ে থাকবে? তাছাড়া তুর্যকে চিনেই বা কয়দিন সে? যতই বিয়ে হোক, এভাবেই হঠাৎ এক পুরুষের সাথে এক কক্ষে একসাথে থাকতে যে কোনো মেয়েরাই ইতস্তত লাগবে। তার উপর যদি হয় আবার আলাদা রুমে থাকা নিয়ে এত ঘটনা। পৃথা ঠায় দাঁড়িয়ে রইল। তুর্যের টানাটানিকে উপেক্ষা করে এক পাও এগোলো না সে। তুর্যের ব্রুধয় কুঁচকে এলো, তীক্ষ্ণ কণ্ঠে সে বলল, তুমি আমার সাথে আমার রুমে যাবে নাকি
আমি এবার সত্যি সত্যি কোলে নিব তোমায়। পৃথা শিউরে উঠল। সে বেশ জানে এই পুরুষ বিদেশ ফেরত নির্লজ্জ। তার কথা অমান্য করলে যখন বলেছে কোলে নিবে তখন সে কথা তুর্য রাখবেই। স্থান কাল পাত্র কোনো কিছুই বিবেচনা করবে না। পৃথা আর চোখে একবার তাকালো উপস্থিত সবার পানে। এতগুলো মানুষের মধ্যে কোলে নিলে তাকে হয়তো আরও বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হবে। প্রথম দিন শ্বশুরবাড়িতে ঢুকে মানিজ্যদের দফারফা হয়ে যাবে নির্ঘাত। তার থেকে এই মুহূর্তে তুর্যের কথা শোনাই শ্রেয় বলে মনে হলো পৃথার। মেয়েটা তুর্যের পিছু পিছু পা বাড়ালো। তুর্যের ওষ্ঠে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। সে পৃথার এক হাত বগল দাবা করে তাকালো মায়ের পানে। ওষ্ঠে হাসি বজায় রেখেই বলল, দোয়া করো মা, বিশাল এক যুদ্ধ শেষে তোমার ছেলে তার বউকে নিয়ে রুমে যাচ্ছে। তাহমিনা বেগম তেতে উঠলেন। তুর্যের পানে তেড়ে গিয়ে বললেন, হতচ্ছাড়া, দাঁড়া তুই, এক চরে তোর হাসি আমি বের করে দিচ্ছি বেয়াদব। মায়ের কথা শুনে তুর্য নিজের পায়ের গতি বাড়ালো। বলা তো যায় না কখন এসে পেছন থেকে তার বউটাকে টেনে ধরে। ব্যস্ত হয়ে ছেলেটা পৃথাকে নিয়ে কেটে পড়ল। দ্রুত নিজের কক্ষে ঢুকে ঠাস করে দরজাটা আটকে দিল। তাহমিনা বেগম গর্জিয়ে উঠলেন আরও। ছেলের সাথে না পেরে তাকালেন স্বামীর পানে। ঝাঁঝালো কণ্ঠে বললেন, দেখলে দেখলে তোমরা কীর্তিকলার। মোজাম্মেল চৌধুরী এগিয়ে এলেন স্ত্রীর পানে। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাগ করো না তাহমিনা, অতিরিক্ত রাগ তোমার শরীরের পক্ষে ভালো না, প্রেশার ফল করতে পারে। তাহমিনা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন স্বামীর পানে। দাঁতে দাঁত চেপে বললেন, এই তোমার লাইফ পেয়ে পেয়ে ছেলেটা এমন বুকে গেছে, যেমন বাপ তার তেমন ছেলে। মোজাম্মেল চৌধুরী মনে মনে ভেঙচি কাটলেন। চিৎকার করে বলতে চাইলেন, ওখানে যেমন বাপ তেমন তার ছেলে হবে না, হবে যেমন মা তেমন তার ছেলে। এই ছেলে মোটেও আমার মতো হয়নি, হয়েছে একদম তোমার মতো, যেন মায়ের কার্বন কপি। মনে মনে এত কথা বললেও মুখে কিছুই বলতে পারলেন না মোজাম্মেল চৌধুরী। পুরুষ মানুষ বাইরে যতই বাঘ হোক না কেন, স্ত্রীর সম্মুখে তারা সর্বদাই বিড়াল। মোজাম্মেল চৌধুরীও তার ব্যতিক্রম নয়। বাইরে কত বড় ব্যবসা সামলায়, বড় বড় জনমানবের সাথে ওঠা বসা তার, অথচ বাড়িতে বউয়ের সম্মুখে কণ্ঠে কথা বের হতে চায় না। তার উপর এখন তার বউ যে পরিমাণ রেগে আছে, তাতে কিছু বলে ছেলেকে রেখেই তাকেই গরম তেলে ভাজা ভাজা শুরু করবে। মোজাম্মেল চৌধুরী মনের কথা মনেই চেপে রাখলেন। ব্যস্ত হলেন স্ত্রীকে শান্ত করতে। কক্ষে ঢুকেই হাঁপাতে লাগলো তুর্য। যেন কত বড় লড়াই করে ফিরেছে সে। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে ঠিক করলো ছেলেটা। অতঃপর স্বাভাবিক কণ্ঠেই পৃথাকে বলল, যাও, ফ্রেশ হয়ে এসো তাড়াতাড়ি। পৃথা শুনল তুর্যের কথা, কিন্তু গেল না সে ফ্রেশ হতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসখুস করছে মেয়েটা। তখন পরিবারের উপর অভিমান করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল পৃথা। মোবাইলটা পর্যন্ত সাথে আনা হয়নি। এই শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে একটু কোমল পোশাক তো তারও পরতে ইচ্ছে করছে, কিন্তু শাড়ি ছেড়ে পরবে কি? কিছুই তো আনা হয়নি। মুখ ফুটে তুর্যকেও বলতে পারছে না কিছুই। লোকটা আবার কি না কি মনে করে। তাছাড়া এখন অবধি তুর্যের সাথে ততটা ফ্রিও নয় সে। সাধারণ কিছু বলতে গেলেও অস্বস্তি লাগে। পৃথাকে ফ্রেশ হতে যেতে না দেখে তার পানে তাকালো তুর্য। হয়তো বুঝলো মেয়েটার উসখুসের কারণ। তুর্য পকেট থেকে মোবাইল বের করলো। কাউকে কল করে শুধুমাত্র বলল, লাগেজগুলো রুমে দিয়ে যা। খানিক সময় অতিবাহিত হতেই বন্ধ দরজায় টোকা পড়ল। তুর্য দরজাটা খুলে দিতেই আরুষ দুটো বড় বড় লাগেজ নিয়ে ঢুকলো ভেতরে। লাগেজ দুটোই দিয়ে নিঃশব্দে আবার বেরিয়ে গেল সে। তুর্য একটা লাগেজ এগিয়ে দিল পৃথার পানে। ঠান্ডা কণ্ঠে বলল, এখানে তোমার জামা কাপড় পেয়ে যাবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। পৃথা অবাক হলো। এই লোক তার জামা কাপড় কখন আনলো? আর তুর্য জামা কাপড় চাইলেই যে তার পরিবার লাগেজ ভরে দিয়ে দিবে তেমনটাও তো নয়। পৃথা অবাক হয়ে খুলল লাগেজটা। সাথে সাথেই চমকে উঠল। এগুলো তো তার আগের কোনো জামা কাপড় নয়, সব একদম নতুন। শাড়ি, থ্রি পিস, প্লাজো, টি শার্টে ভরপুর লাগেজটা। পৃথা বিস্মিত দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। কণ্ঠে অবাকতার রেশ নিয়ে বলল, এসব আপনি কোথায় পেলেন? তুর্য হাসলো মোহনীয় কণ্ঠে বলল, তোমার জন্য কিনেছি। পৃথা কিছু বলার ভাষা পেল না। কেমন যেন ভালো লাগলো তার বিষয়টা। এক দৃষ্টিতে চেয়ে রইল তুর্যের পানে। তুর্য দুষ্টু হাসলো। পৃথার পানে একটু এগিয়ে বলল, তোমারই বর সারাদিন রাত দেখতে পারবে, আপাতত ফ্রেশ হয়ে এসো। পৃথা লজ্জা পেল। ঝট করে মাথাটা নুয়ে ফেলল সে। লাগেজ থেকে একটা থ্রি পিস নিয়ে ব্যস্ত হয়ে ঢুকে গেল ওয়াশরুমে।
খানিক সময় নিয়ে একদম গোসল সেরে বেরিয়ে এলো পৃথা। তুর্যও ততক্ষণে বাড়ির অন্য ওয়াশরুম থেকে গোসল টোসল সেরে খাবার নিয়ে আবার নিজের কক্ষে ফিরিয়ে এলো। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে গেল ছেলেটা। এই কিরূপ পৃথার! গোসল সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে মেয়েটা, মুখটাও ভীষণ স্নিগ্ধ লাগছে, চোখে মুখে এখনও মুক্তদানার ন্যায় ছিটে ফোটা পানির দেখা মিলেছে। তুর্যের কেমন ঘোর লেগে যাচ্ছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে। গোসলের পর কোনো নারীকে এতটা স্নিগ্ধ লাগতে পারে আগে জানা ছিল না তুর্যের। যদি জানা থাকতো তবে ওই বিদেশের মাটিতে এত বছর সে পড়ে থাকতো না। পড়াশুনো চাঙ্গে তুলে ঠিক ছুটে আসতো বইয়ের কাছে। তুর্যের ঘোরের মধ্যেই তার পানি এগিয়ে এলো পৃথা, ইতস্তত করে বলল, আপনি ফ্রেশ হয়েছেন? তুর্যের ঘোর কাটল। পৃথার পানে এক পলক তাকিয়ে বলল। হুম। থামল তুর্য, একটু এগিয়ে তার হাত ধরে রাখা খাবারগুলো টেবিলের উপরে রেখে বলল, খেতে এসো তাড়াতাড়ি। পৃথার খিদে পেয়েছিল এমনিও, খাবার দেখে খিদে যেন আরও বেড়ে গেল। সেই কখন খেয়েছে, তারপরও যদিও গাড়িতে তুর্যের জোড়াজুড়িতে একটু খেয়েছিল, তাও হঠাৎ পরিবার ছেড়ে আসা নতুন মানুষের সাথে নতুন স্থানে গমন, অপরিচিত স্থান, বিভিন্ন চিন্তা ভাবনায় ভালোভাবে খেতে পারেনি। পৃথা দ্বিরুক্তি করল না, চুপচাপ খেয়ে নিল তুর্যর সাথে। তবে বিপত্তি বাঁধল খাওয়া দাওয়া শেষে ঘুমানো নিয়ে। এখন পৃথা ঘুমাবে কোথায়? তুর্যের সাথে ঘুমাবে? কখনো না। একে তো অপরিচিত এক পুরুষের সাথে এক বিছানায় ভাবতেই শরীরে শিউরে উঠছে পৃথার, বুকের মধ্যে হাঁসফাঁস অনুভব হচ্ছে। তার উপর তুর্য তাকে 7 বছর আগে বিয়ের আসরে ত্যাগ করেছিল। ওই বিয়েটায় যেমন তুর্যের কোনো দোষ ছিল না, তেমনি পৃথারও তো দোষ ছিল না। তাহলে তাকে কেন শাস্তি পেতে হয়েছিল? মানুষজন তাকে কেন বাজে মন্তব্য করেছিল? শুধুমাত্র তুর্যের ছেড়ে যাওয়ার জন্য? পৃথা চোখ ঘুরিয়ে দেখল কক্ষের চারদিকে। বিছানা ছাড়াও সোফা রয়েছে কক্ষে। আচ্ছা, এখন সে কি বাংলা সিনেমার মতো ওই সোফায় ঘুমাবে? আর তুর্য বিছানায়? পৃথার হৃদয় তীব্র বিরোধিতা করলো তার এ ভাবনার। সে কেন সোফায় ঘুমাবে? সোফায় ঘুমালে তুর্য ঘুমাবে। তাহমিনা বেগম তো বলেছিলেন আলাদা কক্ষের কথা। আলাদা থাকলে আর এত ঝামেলা হতো না। এখন দুজনেই 2 কক্ষে বিছানায় ঘুমাতে পারত। পৃথার ভাবনার মধ্যেই তুর্য বেশ আটসাট বেঁধে বসলো বিছানায়। সাথে সাথে পৃথা চেঁচিয়ে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, বিছানায় আমার পাশে আসার চেষ্টাও করবেন না। 7 বছর আমাকে ছেড়ে গিয়েছিলেন না? এখন আরো 7 বছর আমাকে ছেড়ে থাকার প্রস্তুতি নিন। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল ধরণীর বুকে। বিস্মিত নয়নে তাকালো তার মুরগির বাচ্চার মতো বউটার দিকে। এসব কি বলছে পৃথা? বিছানায় আসতে পারবে না, আরো 7 বছর বউ ছেড়ে দূরে থাকতে হবে। তুর্যের মাথায় চক্কর দিয়ে উঠল। পরক্ষণে সে নিজের হাত উঁচিয়ে হাতের কড়াগুলো এক এক করে গুনতে শুরু করলো। এখন যদি তুর্যের বয়স 27 বছর হয়, তবে 7 বছর পর কত হবে? এক এক করে গুনল। 28, 29, 30, 31, 32, 33, 34। তুর্যের চোখগুলো বড় বড় হলো। 7 বছর পর তার বয়স 34 হবে। তুর্য তাকালো বইয়ের পানে, চোখ বড় বড় রেখেই বলল, তুমি কি আমাকে আমার বাচ্চাদের থেকে আব্বা ডাক শোনানোর বদলে দাদা ডাক শোনানোর পরিকল্পনা করছো বউ? পৃথা ভরকালো, এ পুরুষ এসব কি বলছে? এখনো অবধি বিয়েটাই কি ঠিকভাবে মানা হলো না, এর মধ্যে বাচ্চা কাচ্চা কোথা থেকে এলো? বেলাজ বেশরম পুরুষ কোথাকার! কতদূর অবধি চিন্তা করে ফেলেছে ভাবতেই শিউরে উঠল মেয়েটা। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি বিছানা থেকে উঠুন তাড়াতাড়ি, এখানে আমি একা ঘুমাবো। তুর্য বিছানা ছেড়ে উঠল না, বরং সরু দৃষ্টিতে তাকালো পৃথার পানে, কপাল কুঁচকে শুধালো, তাহলে আমি কোথায় ঘুমাবো? পৃথা নিজের ডান হাত উঁচালো, এক আঙ্গুল দিয়ে ইশারা করলো সোফায় পানে, অতঃপর পরিষ্কার কণ্ঠে বলল, সোফায়। তুর্য ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বুঝালো তৎক্ষণাৎ, জোরালো কণ্ঠে বলল, এত যুদ্ধ বিগ্রহ করে বউ এনেছি আলাদা ঘুমানোর জন্য নাকি? আশ্চর্য। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আলাদা ঘুমানোর জন্যই এনেছেন। 7 বছর তো খুব ছেড়ে থেকেছিলেন আমাকে, এখন আরো 7 বছর দূরে থাকবেন। তুর্য ভ্রুকুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পৃথার পানে, অতঃপর হুট করেই একটু একটু এগিয়ে গেল মেয়েটার নিকট, মৃদু কণ্ঠে বলল, এখনই তো প্রাপ্তবয়স্ক নও তুমি। তারপর যদি আবার ফিরতাম, ওই 7 বছরের মধ্যে সামলাতে পারতে তো আমাকে?
পৃথার ভ্রুদয় কুঁচকে এলো। মেয়েটা কয়েক সেকেন্ড সময় নিল তুর্যের কথার মানেটা বুঝতে, তবে সম্পূর্ণভাবে পৃথার মস্তিষ্কে কথাটা পৌঁছাতেই কান গরম হয়ে উঠল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে তুর্যের পানে। ছি, কি নির্লজ্জ লোক, কথাবার্তা সামলাতে পারত মানে কি? পৃথা জ্বলে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য বেশরম, বিছানা থেকে উঠুন আপনি। আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না, কিছুতেই না। বিয়ের আসরে না হয় ক্রোধের বশে আমাকে ত্যাগ করেছিলেন, আমিও তার জন্য আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু এর পরবর্তী 7 বছর কি হয়েছিল? কেন একটা বারও আমার খোঁজ খবর নেননি? এর জন্য আমি আপনাকে মাফ করব না। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার ক্রোধে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম, পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়েও আমি শান্তি পাইনি। প্রতিটি মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পৃথা জ্বলে উঠল, ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে ভোলার জন্য আপনি অন্য মেয়েদের সান্নিধ্যে গিয়েছিলেন, লুইচ্চা বেটা। এতক্ষণ তো আপনাকে যাও মাফ করতাম, এখন তো মাফ করার প্রশ্নই ওঠে না। দূর হন আপনি আমার চোখের সামনে থেকে, আমার বিছানা থেকে। তুর্য ভ্যাবাচাকা খেয়ে গেল পৃথার কথায়। সে বেশ ভালোই বুঝলো আবেগের বশে ভুল স্থানে ভুল কথার ভুল বলে ফেলেছে। এখন কি হবে? বোঝে তার রেগে গেছে ভীষণভাবে। আগে তো শুধুমাত্র বিছানা ছাড়ার কথা বলেছিল, এখন তো চোখের সামনে থেকেও দূর হতে বলেছে। তুর্য ব্যস্ত হলো, পৃথাকে ঠান্ডা করতে বলল, কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি তো আমি, শুধুমাত্র যাওয়ার চেষ্টা করেছিলাম। পৃথা ঠান্ডা হলো না, বরং দাঁতে দাঁত চেপে বলল, চেষ্টা তো করেছেন। থামলো পৃথা, তুর্যের পানে আঙুল তুলে বলল, এই আপনি এখনো বিছানায় কি করছেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না, বিছানা ছাড়ুন দ্রুত। তুর্য নিজের জালে নিজেই ফেসেছে। বেচারার এখন ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়তে। কে বলেছিল আবেগের বশে তাকে অন্য মেয়েদের কথা বলতে? ওইটা ছাড়া তো বাকি সব বলতে পারতো, তাহলেই হতো। তুর্য ঢোক গিলল, করুণ কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি কোনো মেয়েদের সান্নিধ্যে যাইনি বউ। ওটা শুধুমাত্র একটুখানি চেষ্টা করেছিলাম, যে চেষ্টায় আমি কখনোই সফল হইনি। পৃথা মানল না তুর্যের কথা, চেঁচিয়ে উঠল সে, হুমকি দিয়ে বলল, আপনার কোনো কথা আর আমি শুনতে চাইছি না। আপনি বিছানা থেকে উঠবেন নাকি আমি নিজে রুম থেকে বেরিয়ে যাব। কথাটা বলেই পৃথা রেগে মেগে উঠে দাঁড়ালো বিছানা থেকে, পা বাড়ালো দরজার দিকে। তুর্য ভরকালো, তড়িঘড়ি করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো, ব্যস্ত হয়ে বলল, আমি উঠছি তো, বিছানা ছেড়ে সোফায় যাচ্ছি আমি, তবুও তুমি বাইরে যেও না। পৃথা থমকে দাঁড়ালো, তুর্যের পানে একবার ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বিছানায় বসলো আবার। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল এইবারের মতো। যাক, বউ তো তবুও বাইরে যায়নি, রুমেই আছে। বাইরে গেলেই আবার আরেক ঝামেলা বাঁধত। এমনি তাদের ঝামেলা করার জন্য ঘসরি বেগমের বংশধর তাহমিনা বেগম ওত পেতে রয়েছেন। তার উপর যদি শুনতেন পৃথাও তার সাথে থাকতে চায় না, তাহলে তো হয়েইছে। 7 বছরের আর সত্যি সত্যি বইয়ের মুখ দেখা লাগতো না। আচ্ছা, বাচ্চা কাচ্চা তো বহু দূরের কথা, এখন তবু এক রুমে আছে দুজন, আসবে যাবে, দেখা হবে দুজন দুজনের সাথে। আর পৃথার রাগ, ওটাও খুব দ্রুতই ভেঙে গুড়িয়ে দেবে তুর্য। কথাগুলো ভাবতে ভাবতেই তুর্য তাকালো বইয়ের পানে। মেয়েটা ইতোমধ্যে শুয়েও পড়েছে। হতাশ হলো তুর্য, কি নিষ্ঠুর বউ তার। তাকে সোফায় ঘুমাতে দিয়ে বিছানায় দখল করে কি আরামে শুয়ে পড়েছে। এর মনে কি একটুও দয়া মায়া নেই? তুর্য অসহায় ভঙ্গিতে এগিয়ে গেল সোফার পানে, কোনো রকমে আটসাট বেঁধে শুয়ে পড়ল সোফায়। কিন্তু বউ থাকতেও এভাবে কি একা শোয়া যায়? মন যে মানতে চায় না। তুর্যের মনের মধ্যেও আনচান আনচান শুরু করেছে। মুরগির বাচ্চার মতো বউটার সান্নিধ্য পেতে ইচ্ছে করছে ভীষণ। ক্রমেই অধৈর্য হয়ে উঠছে মন মস্তিষ্ক। তবুও ছেলেটা নিজেকে দমিয়ে ঘুমানোর চেষ্টা চালালো। অনেকটা পথ জার্নি করে এসেছে, এখন তার একটু ঘুমের প্রয়োজন। কিন্তু সে বেশ কিছুটা সময় অতিবাহিত হলেও ঘুম তার ধরা দিল না
তুর্যের চোখে। শরীর ক্লান্ত, চোখেও ঘুম আছে, কিন্তু হৃদয়ের অস্থিরতা ঘুমাতে দিচ্ছে না। বইয়ের সান্নিধ্য না পেলে এই অস্থিরতা কাটবে বলেও মনে হয় না। তুর্য সোফা থেকে মাথা উঁচিয়ে তাকালো বিছানার পানে, মৃদু কণ্ঠে বলল, বউ, ও বউ। পৃথা কোনো সাড়া দিল না, হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। তুর্য একটু কেশে গলা পরিষ্কার করে নিল, আগের তুলনায় গলা উঁচিয়ে কণ্ঠে সুর তুলে ডাকলো, বউ গো, ও বউ। কেবলই চোখ দুটো লেগে এসেছিল পৃথার, এর মধ্যে আবার এমন স্বরে ডাকাডাকি। প্রথমবার গান শুনে কোনো সাড়া শব্দ না দিলেও এবার আর চুপ থাকতে পারল না মেয়েটা, বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি হয়েছে? এমন ছাগলের মতো সুর তুলেছেন কেন? পৃথা অপমান করলেও সে অপমান বিন্দু পরিমাণ গায়ে লাগলো না তুর্যের। বইয়ের অপমান গায়ে লাগালে বাচ্চা কাচ্চা আর পয়দা হওয়ার সুযোগ পাবে না। তুর্য ভেঙচি কাটলো, ঠোঁট উল্টে দিয়ে বলল, এইটুকু ছোট সোফায় আমার এত বড় শরীরটা আটাচ্ছে না বউ। থামলো তুর্য, পরপর নিজের পায়ের দিকে ইশারা করে বলল। পা দুটো বাইরে পড়ে আছে দেখো। পৃথা বিছানায় উঠে বসলো, কপালে ভাঁজ ফেলে তাকালো তুর্যের পানে, ভারী কণ্ঠে বলল, তো আমি কি করব? গলা খাকারি দিল তুর্য, আমতামতা করে বলল, আমাকে একটু বিছানায় নাও না। না। পৃথার কাট কাট কণ্ঠস্বর, তবে হাল ছাড়ল না তুর্য। মলিন কণ্ঠে বলল, সারাটা রাত কতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত লাগছে ভীষণ। এখন যদি একটু ঠিকভাবে ঘুমাতেও না পারি, যা কি আর করার বউ। বউ যখন বিছানায় স্থান দিবে না, বাধ্য হয়ে এখানেই থাকতে হবে। পৃথা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। মায়া হলো মেয়েটার, যত যাই হোক না কেন এটা তুর্যের রুম, সেখানে তুর্য ঠিকভাবে ঘুমাতে পারবে না আর পৃথা আরামে ঘুমাবে। বিষয়টা মোটেই ভালো দেখায় না, যদিও পৃথার বেশ ইতস্তত লাগছে এভাবে এক বিছানায় তুর্যের সাথে ঘুমাতে, কিন্তু উপায় তো নেই। এখন বাইরে গিয়ে আলাদা থাকার কথাও বলা যাচ্ছে না। নতুন বউ সে, লাজ লজ্জারও তো একটা ব্যাপার আছে। চাইলেই কি শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলা যায়? আমি আলাদা ঘুমাবো। তারাও বা কি ভাববে? তাছাড়া তুর্য তার স্বামী, যতই মান অভিমান থাকুক না কেন সারা জীবন তো আর আলাদা থাকতে পারবে না। একসাথে একদিন না একদিন থাকতেই হবে, তা এখন থেকে হোক আর তখন। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল পৃথা, অতঃপর বলল, বিছানায় আসুন। তুর্যের ওষ্ঠ প্রসারিত করে হাসলো, যাক তার পরিকল্পনা কাজে দিয়েছে। বউ তাকে বিছানায় ডেকেছে, এর থেকে শান্তি আর আছে নাকি? তুর্য আনন্দে গদগদ হয়ে বিছানায় গেল, সাথে সাথে পৃথা একটা কোলবালিশ ফেলে দিল বিছানার মধ্য বরাবর। তুর্যের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি এই কোলবালিশের ওপরে ঘুমাবেন আর আমি এপাশে। ভুলেও এই কোলবালিশ সরিয়ে এপাশে আসার চেষ্টা করবেন না। মনে করবেন এটা ভারত চীনের বর্ডার। তুর্যের মুখখানা চুপসে গেল। কত আশা নিয়ে সে বিছানায় এসেছিল, আর শেষে কি হলো? তাদের মধ্যে বরাবর অগাছা হয়ে উদয় হলো এই কোলবালিশের। তুর্য হতাশ হলো, দৃষ্টিতে তাকালো পৃথার পানে, অসহায় কণ্ঠে বলল, এর নাম ভারত চীন বর্ডার না রেখে ভারত বাংলাদেশ বর্ডার রাখা যায় না বউ? ভারত বাংলাদেশ বর্ডার হলে মাঝে মধ্যে তাও 2-4 পয়সা ঘুষ দিয়েও বর্ডার পেরোনোর সম্ভাবনা থাকে, কিন্তু ভারত চীন বর্ডারে নো চান্স, সোজা গুলি করে খুলি উড়িয়ে দিবে। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাট কাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি ওড়াতে পারবো কিনা জানি না, তবে কক্ষ থেকে ঠিকই বেরিয়ে যেতে পারবো। এই কোলবালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাদো কাদো কণ্ঠে বলল, তুই তো দেখছি ভারত চীন বর্ডারের থেকেও ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখলো না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, এই আর নতুন কি? মেয়েটা আর সময় নষ্ট করলো না, তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমোতে দিন এখন। তুর্য আর কথা বাড়ালো না, বইয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এপাশে। তবে ও ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারার। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়, অতঃপর পৃথার আর কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে বসলো।
ওকে দিয়ে দেখলো পৃথা সত্যিই ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরলো, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যকার কোলবালিশটা সরিয়ে দিল, অতঃপর খুব সাবধানে শুয়ে পড়লো পৃথার গা ঘেঁষে। ইসকে মিষ্টি একটা গন্ধ আসছে তার বউয়ের শরীর থেকে, অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজের বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউয়ের থেকে আলাদা করা যাবে না। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসল তুর্য, পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে, অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা, সকালের সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা চড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্ট ধ্বনিও শোনা যাচ্ছে, হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউ আর ডাকেনি তাদের। তবে জোহরের আজানের ধ্বনি কর্ণে পৌঁছাতেই ঘুম ভাঙল তুর্যের। পিট পিট করে চোখ খুলতেই চোখের সামনে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্য হৃদয়ে প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এভাবে বুকের ভেতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আজ সেই স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে, ঘুমানোর দারুণ নাক, গাল, চোখ কেমন ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এই পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না, হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বইয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না। হৃদয়টা আরও কিছু চাইল, নিষিদ্ধ চাওয়ারা তরতরিয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর এরপর আবার সেই ওষ্ঠ। আগেরবার এই ওষ্ঠে চুমু খেতে গিয়েই ধরাটা খেয়েছিল, এবারও যদি ধরা খায় তবে আর রক্ষে নেই, বউ সোজা রুম ছেড়ে দেবে। তুর্য একবার ভাবলো চুমু খাবে না, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারল না সে। চুমু খাবে না করেও চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবেই টের যাতে না পায়, তাই অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে কোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়ে চড়ে উঠল একটু, তবে পুরোপুরি উঠল না। তুর্য আর ডাকলো না, মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘোরে চোখ বন্ধ রেখেই বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্য কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙলো পৃথা। হঠাৎ কক্ষে টানানো দেয়াল ঘড়িটার পানে তাকাতে চক্ষু চড়ক গাছ। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউই ডাকলো না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, তার উপর নতুন বউ। সে যদি এভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হবে? সবাই কি ভেবেছে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো। অতঃপর শরীরে জড়ানো 3 পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে পড়লো কক্ষ থেকে। কিন্তু কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আরেকটু টেরিটরি ঠিক করলো, তাকালো আশেপাশে। ভোরেও তো এই বাড়ির ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুকটাক আওয়াজ এসে ভেসে এলো পৃথার কর্ণে, হয়তো ওখানে কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করেই সেই কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কক্ষের চারিদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে ফিরে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে, কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একটা বারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞেস করবে কি?
না না, কি না কি ভাববে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগমের কণ্ঠস্বর ভেসে এলো। ভ্রুকুচকে তিনি বললেন, কি হলো বস? পৃথা ইতস্তত করল। চেয়ারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাসিয়ে বললেন, এই আন্টি কি রে? মা বলবি মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময়ে কেমন আপন করে নিয়েছেন। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো, নাকি কান্নাকাটি করছে তার জন্য? কাল থেকে একটা খোঁজখবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলো করে উঠল, তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট এগিয়ে দিলেন পৃথার সম্মুখে। প্লেট খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? পৃথা দ্বিরুক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি, সেই কখন খেয়েছিস? পৃথা উসখুস করল। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা প্রশ্নটা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি, তার মারফতেই তো পৃথা এসেছে এখানে। তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য, কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়ির সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথারও আর খেতে ইচ্ছে হলো না, তবে নিজের মনের কথাটা সাহস করে শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও প্লেটে হাত রাখল সে। ঠিক তখনই পৃথার পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে রেখেই খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কর্ণে পৌঁছাতেই পেছন থেকে ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা, হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখে এই পুরুষকে পৃথিবীর সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদিও এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তো শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়ার তালে ছিল দুজনেই। তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্যর মাথার টুপিটা খুলে পকেটে ঢুকালো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়ল পৃথার পাশে চেয়ারটায়। একটু ঝুঁকে বলল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আর একটু গা ঘেঁষে বসল পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চা না ছাই, আপনি আজ তো একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বললেও তুর্যের শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্য সাথে সাথে পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো, কণ্ঠ খাদে রেখেই বলল, তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা ঘষিটি বেগমের বাচ্চা। কথাটা শেষ হতে না হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গিয়েছিল সেই কখন, এখন ফেরার সময় হলো তোর? বাড়িতে সবার খাওয়া দাওয়া সেই কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য। স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আসতে আসতে একটু দেরি হয়েছে। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মাস্তান, ওগুলোর সাথে আবার এত কথা কিসের? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সৌর দৃষ্টি নিক্ষেপ করে সে বলল, ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা, ওদের মতো ভালো ছেলে তুমি তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তাচ্ছিল্যের স্বরে বললেন, একদম তোর মতো ভালো, হাড়ে হাড়ে যার বজ্জাতগিরি। মায়ের কথার প্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীন ভাবে বলল, ঘষিটি বেগমের ছেলে হয়ে যদি হাড়ে হাড়ে বজ্জাতগিরি না থাকে, তবে তোমার নামই তো ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন। দুই হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তেই। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, যেও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছুই। এইটুকু সময়ে এই মা ছেলেকে সে যতটুকু সময় দেখেছে ততটুকু সময়ই দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই যে সে এই মা ছেলের ঝগড়া থামাবে।
পৃথা নিজের সাথে যুদ্ধ করেই মুখ খুলল, আমতা করে বলল। আ বাকিটুকু আর বলল না। একটু আগেই তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। এমনি ভীষণ রেগে আছেন মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতে ইতস্তত লাগছে পৃথার, তবুও উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভেতরের ইতস্তত বোধকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল। মা, আপনি উত্তেজিত হবেন না। আপনার ছেলে তো একটু এমনই, তা তো অবশ্যই আপনি জানেন। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে, ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি, দ্রুত চেয়ারে বসে বললেন। তুই আমাকে মা বলে ডেকেছিস, কি শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি, ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যর পানে তাকালেন তিনি, শক্ত কণ্ঠে বললেন। আর শুধু ওর মুখে মা ডাকের জন্যই বেঁচে গেলি তুই, নয়তো একচরে তোর দাঁত ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলিয়ে বলল। কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মামা বলে ডাকতাম। কই কখনো তো আমাকে এইটুকু বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তুর্যের কথার প্রেক্ষিতে উত্তর দিল না কোনো। উল্টো বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে, আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন। তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকেই নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুন বলতে তাকেই বুঝিয়েছে তা বেশ বুঝতে পেরেছে, তবে প্রতি উত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো, তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তার নির্মগ্ন হয়ে নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতে খেতে শুরু করলো। দুপুরে গড়িয়ে সময়টা এখন প্রায় বিকালের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরে বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোথা থেকে হন্তদন্ত ছুটে এলো তুর্যদের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়েই বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়েই দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজে পেয়ে সেদিকে ফিরে তাকালো তারা। আরুষকে মেঝেতে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো। আরে আরুষ ভাইয়া, আপনি পড়ে কিভাবে গেলেন? পরপর সাথী বেগমও মুখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন। সে ব্যথা পেয়েছো? কোথাও ব্যথা পেয়েছো দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। কি এক বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লই এদের তিনজনের সামনে এসেই পড়ল। এত বড় শক্তপোক্ত একজন জোয়ান ছেলে হয়ে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মানিজ্জত আর কিছুই রইল না বোধহয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মানিজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও না। না, এভাবে নিজের মানিজ্জত হারাতে দেওয়া যায় না। তুর্য জোরপূর্বক হাসলো। নিজের মানিজ্জতটা এবারের নেই বাঁচাতে বলল। আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি। কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুশ আপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবার গুনল 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনল পড়ে যাওয়ার শব্দ, তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠেই শুধালো। বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখেই আপনার পুশ আপ দিতে ইচ্ছে হলো আরুষ ভাই? আরুষ পুশ আপ দেওয়া বন্ধ করলো, ভ্যাবলার মতো হেসে বলল। তোমাদের দরজাটা ভারী সুন্দর, দেখলে ইচ্ছে করে 2-4টা পুশ আপ দিই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথেই ব্যথায় কাঁকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল। সূর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই আমি, ঠিক আছে? কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে এদের সম্মুখ থেকে কেটে পড়ল আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝেখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসেবে কোনো
কোলবালিশ আছেই। তুর্য এপাশ ওপাশ করলো কয়েকবার, অতঃপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিক মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের উপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সেই চুলের পানে, অতঃপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টে বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসেবে দুটো বোতাম ছিল। সে বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে দিল বইয়ের চুল। পোড়া কপাল বেচারার। ওই নাটক সিনেমার মতো নিজেকে তো আটকাবে না, তাই জোর করেই আটকাতে হচ্ছে এখন। তবুও বইয়ের কাছাকাছি যাওয়ার তার চাই। একটু কাছাকাছি না গেলে, দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ কিভাবে হবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজে হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে যেতে উদ্যত হলো। সাথে সাথে ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটা কণ্ঠে মূলক ব্যথাতুর ধ্বনি তুলে উঠে বসলো। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। সে তো আগে থেকেই জানতো এমন কিছুই হবে। এমন কিছু হওয়ার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবুও অবুঝের মতো ভান করে বলল পৃথার পানে, অস্থির কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।